এই ভিডিওতে আমরা রেলওয়ে এএলপি লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং ম্যাথ সব কিছুই থাকবে, যেগুলো ডাউট এবং যে ধরনের প্রশ্ন আসতে পারে সে ধরনের প্রশ্ন এই ভিডিওতে আলোচিত হচ্ছে। প্রথম প্রশ্ন আছে, দেখো বেনজিনে যথাক্রমে সিগমা এবং পাই বন্ধনের সংখ্যা হলো। দেখো বেনজিন কীরকম দেখতে? বেনজিন হচ্ছে ষড়ভুজ আকৃতি। এই হলো তোমার বেনজিনের স্ট্রাকচার। বেনজিনে একটা করে ডবল বন্ড এবং একটা সিঙ্গেল, একটা ডবল বন্ড এবং একটা সিঙ্গেল, এইভাবে বন্ড থাকে। এবার জাংশন পয়েন্টগুলোতে প্রত্যেকটা করে একটা করে কার্বন আছে, এখানে প্রত্যেকটা করে একটা করে কার্বন আছে এখানে, এবং এর সঙ্গে একটা করে হাইড্রোজেন তার হ্যান্ড হিসেবে যুক্ত আছে। হাইড্রোজেন প্রত্যেকটাতে হাইড্রোজেন আছে, এরকম করে হাইড্রোজেন। কিন্তু প্রশ্নটাতে বলেছে কতগুলো সিগমা আর কতগুলো পাই বন্ধন আছে। পাই বন্ধন কতগুলো আছে? পাই দেখো এইখানে, এইগুলো হচ্ছে তোমার পাই, এই একটা পাই, এই একটা পাই আর এই একটা পাই। যেখানে ডবল বন্ড আছে তার মধ্যে একটা সিগমা এবং একটা অবশ্যই পাই থাকবে, তাহলে এইগুলো হচ্ছে তোমার পাই বন্ধন। তাহলে এখানে তিনটে আছে পাই, পাই হবে তিনটে। দেখো লাস্টে সবই তিন অপশান আছে। একটা যদি পাই বন্ধন থাকে তাহলে অবশ্যই কিন্তু আর একটা থাকবে তোমার সঙ্গে সিগমা। এটা আছে সিগমা, এটা সিগমা, এটা সিগমা, এটা প্রত্যেকটা এইগুলো কিন্তু তোমার সিগমা। আচ্ছা, এই সিগমা বন্ধনগুলো কীরকম আছে দেখো। সিগমা এখানে দু রকমের আছে। এইখানে দেখো কার্বন কার্বন সিগমা আছে, তাহলে এইখানে একটা, দুটো, তিনটে, চারটে, এইভাবে ছটা বাহুতে ছটা আছে। আর আছে এই হাইড্রোজেনের সঙ্গে কার্বনের, হাইড্রোজেনের সঙ্গে কার্বন ধরো এই একটা, হাইড্রোজেনের সঙ্গে কার্বন এই একটা, হাইড্রোজেনের সঙ্গে কার্বন এই একটা, এইভাবে দেখো ছটা যে বাহু, সেখানে আবার দেখো এইভাবে লেজগুলো যেগুলো আছে সেখানে আবার ছটা আছে। তাহলে কার্বন আছে ছটা, আর কার্বন হাইড্রোজেন আছে দেখো আরও ছটা। ঠিক আছে, তাহলে টোটাল সিগমা বন্ধন আছে কতগুলো? 12টা হচ্ছে সিগমা বন্ধন। আর পাই বন্ধন আছে কতগুলো? শুধু এই যেগুলো তোমার ডবল বন্ড আছে তার মধ্যে একটা করে অবশ্যই তাতে তোমার পাই বন্ধন থাকবে। তাহলে সিগমা আছে তোমার 12টা আর পাই বন্ধন আছে কতগুলো? 3টে। তাহলে সঠিক উত্তর হবে অপশান এ। জ্বর কমানোর ওষুধ কী নামে পরিচিত? দেখো জ্বর কমানোর ওষুধকে বলা হয় তোমার হচ্ছে অ্যান্টিপাইরেটিক। অপশান কিন্তু অপশান সি হবে। অ্যান্টিপাইরেটিক কেন? দেখো অ্যান্টিপাইরেটিক তাদের বলে কেননা এটা হচ্ছে তোমার যে আমাদের যে মস্তিষ্ক হাইপোথ্যালামাস আছে, সেই হাইপোথ্যালামাসের যে প্রোস্টাগ্ল্যান্ডিন আছে, এই প্রোস্টাগ্ল্যান্ডিনের যে টেম্পারেচার সেটা কিন্তু এ নিয়ন্ত্রণ করে। তাহলে কী হবে? জ্বর কমানোর জন্য যে ওষুধ তাকে বলবো অ্যান্টিপাইরেটিক, যেটা কী করছে আমাদের হাইপোথ্যালামাসের প্রোস্টাগ্ল্যান্ডিনের টেম্পারেচারটা নিয়ন্ত্রণ করছে। এইভাবে ও জ্বর কমিয়ে দিচ্ছে। সঠিক উত্তর হবে কি? অপশান সি। আচ্ছা, বাকি অপশান আছে কি? বারবিচুরেট। বারবিচুরেট কী জিনিস? আমাদের যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র আছে, এর কী করে? এর অনিদ্রা, খিঁচুনি, মাথা ব্যথা, এইগুলো কমানোর জন্য ব্যবহৃত হচ্ছে তোমার বারবিচুরেট। অপশান এটা হচ্ছে বারবিচুরেট। আচ্ছা, অ্যান্টিসেপটিক কী জিনিস? এটা হচ্ছে বিভিন্ন বাইরে থেকে শরীরের মধ্যে যে রোগ জীবাণু ঢুকছে সেগুলো ধ্বংস করতে ব্যবহৃত হয় তোমার হচ্ছে অ্যান্টিসেপটিক। অ্যান্টিবায়োটিক কী জিনিস? অ্যান্টিবায়োটিক হচ্ছে বিভিন্ন ওষুধ যেগুলো ব্যাকটেরিয়া ধ্বংস করতে ব্যবহৃত হয়, সেগুলো তোমার হচ্ছে অ্যান্টিবায়োটিক। তাহলে সঠিক উত্তর হবে কি? অপশান সি হবে সঠিক উত্তর। আচ্ছা, tan A = 3/4। তাহলে tan যেটা, এটা হচ্ছে তোমার লম্ব, এটা তোমার হচ্ছে ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে অতিভুজ কত হবে? 3, 4, 5, অতিভুজ হবে তোমার 5। তাহলে কস মানে কি? কস মানে তোমার ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমি কত হচ্ছে 4 আর অতিভুজ কত হচ্ছে 5, তাহলে 4/5 মাইনাস সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, লম্ব মানে 3 আর অতিভুজ কত আছে 5, তাহলে 3/5। উপর নিচে একই আছে, শুধু প্লাস আর মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস করে দাও। তাহলে 4/5 প্লাস 3/5, উপরে লসাগু 5 লসাগু আসছে, তাহলে 4 5 20, উপরে হচ্ছে তোমার 20 মাইনাস 3 5 15। আচ্ছা, নিচেও দেখো 5 লসাগু, তাহলে 4 5 20 আর এখানে কত হবে? প্লাস 15। তাহলে 20 থেকে 15 গেলে তোমার 5 বাই হচ্ছে তোমার 35, তাহলে কাটাকুটি করো 7, তাহলে 1/7 সঠিক অ্যান্সার। অপশান সি হবে সঠিক। যখন সোডিয়াম কার্বনেট হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে তখন ড্যাশ গ্যাস বিকশিত হয়। তাহলে কী আছে? সোডিয়াম কার্বনেট সঙ্গীত কি? Na2CO3। কাকে দিয়ে উত্তপ্ত করতে বলছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড সঙ্গীত কি? HCl। তাহলে এটা যদি উত্তপ্ত হয় তাহলে কী উৎপন্ন করবে? দেখো Na আর Cl এই দুটো যুক্ত হয়ে উৎপন্ন করবে NaCl, মানে সোডিয়াম ক্লোরাইড, মানে খাদ্য লবণ। এবং এইখানে যে তোমার CO3 আছে সেখান থেকে একটা অক্সিজেন বেরিয়ে যাবে। তাহলে একটা অক্সিজেন যদি বেরিয়ে যায় তাহলে উৎপন্ন করবে এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড CO2, আর একটা অক্সিজেন বেরিয়ে গিয়ে হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হবে, তাহলে এখানে উৎপন্ন করবে কি? H2O। তাহলে দেখো সোডিয়াম ক্লোরাইডের সঙ্গে যদি আমি হাইড্রোক্লোরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করাই তাহলে উৎপন্ন করবে কি? একটা লবণ উৎপন্ন করবে, সোডিয়াম ক্লোরাইড, কার্বন ডাইঅক্সাইড এবং জল। তাহলে কোন গ্যাস উৎপন্ন হবে? সঠিক অ্যান্সার হবে কার্বন ডাইঅক্সাইড। অপশান ডি হবে সঠিক অ্যান্সার। নিচের কোন ত্রয়ীটি ড্রোবিনিয়ারের ত্রয়ীতে স্থাপন করে? দেখো ড্রোবিনিয়ার ত্রয়ী সূত্র প্রথমে কি? লি না কে, এটা হবে কিন্তু ড্রোবিনিয়ার ত্রয়ী সূত্র। লি না কে কোনটা আছে দেখো? অপশান ডি কিন্তু সঠিক উত্তর হবে লি না কে। দেখো এই লিথিয়াম, এলআই মানে লিথিয়ামের পারমাণবিক ভর কত হয়? 7। সোডিয়ামের পারমাণবিক ভর কত হয়? সোডিয়ামের হচ্ছে তোমার 23 আর পটাশিয়ামের হয় কত? 39। দেখো এই দুটো যদি যোগ করো তার অর্ধেক করলে কিন্তু এইটা হবে। দেখো 7 + 39
যোগ করলে কত হচ্ছে 46, 46কে তুমি 2 দিয়ে ভাগ করো, দেখো কত আসবে 23, সেটা কিন্তু মিডলেরটা সোডিয়ামের সঙ্গে সমান। এটা হচ্ছে ড্রোবেনিয়ারের ত্রয়ী সূত্র, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। আমরা পর্যায় সারণীতে শ্রেণীর নিচে গেলে কি হবে, দেখো উপর থেকে নিচের দিকে যদি পর্যায় সারণী যায় তাহলে আমাদের কী হয়, পরমাণুর ক্রমাঙ্ক কিন্তু বাড়তে থাকে, কেননা আধুনিক পর্যায় সারণী পরমাণুর ক্রমাঙ্কের উপরে গঠিত হয়েছে। তাহলে নিচের দিকে গেলে পরমাণুর ক্রমাঙ্ক বাড়তে থাকে, তার জন্য তাহলে কী হয়, কক্ষের সংখ্যা কিন্তু বাড়তে থাকে। এখানে বলছে যে কক্ষের সংখ্যা কমে, কক্ষ কিন্তু কমে না, বাড়ে। আচ্ছা, যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কমে যায় না, যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা তোমার বাড়তে থাকবে এবং কক্ষের সংখ্যা বলছে বেড়ে যায়। হ্যাঁ, কক্ষের সংখ্যা বাড়ে, অপশান সি হবে সঠিক, কারণ যেহেতু তোমার পরমাণু ক্রমাঙ্ক বাড়ে, ইলেকট্রন সংখ্যা বাড়ে, তার জন্য তোমার কক্ষের সংখ্যাও কিন্তু বাড়তে থাকে। আর বাকি লজিকগুলো তোমরা বাসের ধাক্কায় বাম দিকে পরে যে ট্রিক্সটা বলেছিলাম সেটা দিয়ে করলে সব তোমার অ্যান্সার মিলে যাবে। তাহলে সঠিক অ্যান্সার হবে কি, অপশান সি। আচ্ছা, শরীরের বৃহত্তম ধমনী কোনটি? শরীরের বৃহত্তম ধমনী কোনটা? সঠিক উত্তর হবে কিন্তু মহাধমনী। মহা মানে সব থেকে বড়, তাহলে সঠিক উত্তর ধমনী সব থেকে বড় হবে তোমার অপশান এ, মহাধমনী। এইটা হচ্ছে অপশান এ সঠিক উত্তর হয়ে যাবে। অপশান সিতে দেখো করোনারি ধমনী আছে। এই করোনারি ধমনীতে কখনো যদি রক্ত চলাচলে ব্যাহত হয় তাহলে কী হবে, কোনো রকম বাধা যদি পায় তাহলে এইখানে কিন্তু তোমার হার্ট অ্যাটাক ঘটে যাবে করোনারি ধমনীর মধ্যে। আচ্ছা দেখো অপশান বিতে আছে পালমোনারি ধমনী। পালমোনারি ধমনী কি, ডান নিলয় থেকে ফুসফুসে অক্সিজেন বহন, মানে অক্সিজেনবিহীন রক্ত কিন্তু বহন করে তোমার হচ্ছে পালমোনারি ধমনী। এটা হচ্ছে O2 বিহীন, ঠিক আছে, O2 বিহীন হচ্ছে তোমার পালমোনারি ধমনী। তাহলে এটা তাহলে সঠিক উত্তর হবে কি, মহাধমনী, শরীর বৃহত্তম ধমনী, অপশান এ। আলফা এবং বিটা যদি বহুপদ fx = x² + x + 1 এর মূল হয় তাহলে 1/α + 1/β এর মান কত? দেখো আমরা জানি যে কোনো সাধারণ সমীকরণ, দ্বিঘাত সমীকরণ হচ্ছে তোমার ax + bx + c = 0, ঠিক আছে। তাহলে এর সঙ্গে যদি কম্পেয়ার করো, দেখো এক্স এখানে কী আছে, কম্পেয়ার করলে x² + x + 1। আচ্ছা, আলফা প্লাস বিটা মানে কি, আলফা প্লাস বিটা হচ্ছে -b/a। তাহলে এখানে বি কত আছে, বি দেখো এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে হচ্ছে 1। আর এ মানে কত আছে, এ মানে কিছু নেই মানে এখানে কিন্তু তোমার 1 আছে, তাহলে এই 1, তাহলে মানে -1 হচ্ছে তোমার আলফা প্লাস বিটা। আচ্ছা, আলফা ইন্টু বিটা কত হবে, আলফা ইন্টু বিটা হচ্ছে c/a। সি কত, সি এখানে 1 আছে, সি হচ্ছে 1 আর এ কিছু কী আছে 1, তাহলে 1/1 মানে 1। তাহলে এখানে তুমি লসাগু যদি করো এটাকে, দেখো এখানে লসাগু করলে কত আসছে, আলফা ইন্টু বিটা আর উপরে চলে আসছে দেখো আলফা বিটা, তাহলে আলফা প্লাস বিটার মান কত আছে, -1 বসিয়ে দাও, আর আলফা বিটা হচ্ছে 1, তাহলে -1/1 মানে -1, সঠিক অ্যান্সার হবে অপশান সি। নিচের কোন প্রাণীটি সরীসৃপ শ্রেণীর অন্তর্ভুক্ত নয়? সরীসৃপ, ঠিক আছে, সরীসৃপ কোনটা না, কোনো অপশান বলছে কচ্ছপ, কুমির, ব্যাং, সাপ। দেখো ব্যাং কিন্তু হবে না, কারণ ব্যাং হচ্ছে অ্যাম্ফিবিয়ান বা উভচর শ্রেণীর। তাহলে কচ্ছপ, কুমির, সাপ যারা বুকে হেঁটে চলে এবং শীতল রক্তের প্রাণী তারা হয়ে যাবে কি তোমার সরীসৃপ। তাহলে ব্যাং হবে না, ব্যাং হচ্ছে তোমার অ্যাম্ফিবিয়ান এবং এটা হাইবারনেশন মানে প্রপার্টি কিন্তু দেখা যায়, শীতঘুম কিন্তু ব্যাঙের দেখা যায়। তাহলে সঠিক উত্তর হবে কি, সরীসৃপ শ্রেণীভুক্ত অন্তর্ভুক্ত নয়, সেটা হচ্ছে অপশান সি, যেটা হচ্ছে অ্যাম্ফিবিয়ান শ্রেণীভুক্ত। যদি একটি ছেলে 600 নিউটন বল দ্বারা 4 মিনিটে 20 মিটার দূরত্ব অতিক্রম করে তাহলে ছেলেটির ব্যবহৃত ক্ষমতার পরিমাণ নির্ণয় করো। ক্ষমতা মানে তোমার পাওয়ার বের করতে হবে, পাওয়ার। তাহলে পাওয়ার ইকুয়াল টু কি, আমরা জানি ক্ষমতা ইকুয়াল টু কার্য বাই হচ্ছে সময়, মানে ওয়ার্ক বাই হচ্ছে তোমার টাইম। তাহলে তোমার এখানে দেখো ওয়ার্কটা আমরা জানি না, তাহলে ওয়ার্কটাকে তোমাকে সবাইকে বের করতে হবে। তাহলে ওয়ার্ক কীভাবে বের করে, কার্য সমান ওয়ার্ক মানে কি, বল ইন্টু হচ্ছে তোমার সরণ মানে ডিস্টেন্স। আচ্ছা, বল ইন্টু সরণ, তাহলে বল এখানে কত আছে দেখো 600 নিউটন বল, তাহলে এখানে এফ এর মান 600 বসিয়ে দাও, আর ডিস্টেন্স কত মিটার সরেছে 20 মিটার, তাহলে 600 × 20, তাহলে অ্যান্সার কত হলো 6 × 12 আর 3টে 0 মানে 12,000 নিউটন মিটার। এখানে বলেছে পাওয়ার ইকুয়াল টু W/T মানে ওয়ার্ক বাই হচ্ছে টাইম, তাহলে ওয়ার্ক কত পেলাম 12,000 ওয়ার্ক, আর টাইম কত আছে 4 মিনিট, এখানে 4 মিনিট আছে, 4 মিনিট মানে 4 × 60, তাহলে এখানে 0 কেটে দাও, 6 দিয়ে কাটলে 6 × 2 = 12, 200, 4 দিয়ে কাটো 4 × 5 = 20, তার মানে 50, তাহলে তোমার ওয়াট হবে কত ওয়াট, 50 ওয়াট, অপশান এ হবে সঠিক অ্যান্সার। সবুজ শৈবাল হচ্ছে কোনটা, যেটা হচ্ছে সঠিক উত্তর হবে ক্ল্যামাইডোমাস। এর কোনো বদ্ধ জলাশয় বা আর্দ্র মাটিতে বিশেষ করে তোমার এইগুলোতে হয়, বিশেষ করে মিষ্টি জলে এবং তোমার যে তুষারাবৃত যেসব এলাকা সেখানে কিন্তু এই ক্ল্যামাইডোমাস দেখা যায়, যার মধ্যে কি হয় তোমার সবুজ শৈবাল এতে দেখা যায় এবং এরা অক্সিজেন উৎপন্ন করতে পারে। অপশান এতে দেখো লামিনারিয়া হচ্ছে এর বাদামি শৈবাল এবং একে সাধারণত বলা হয় কেল্প, ঠিক আছে, কেল্প, এবং এতে তোমার আয়োডিনের আধিক্য থাকা যায়, এই আয়োডিন বেশি পাওয়া যায় এই লামিনারিয়াতে। একই ধরনের জীবের মোট সংখ্যা হিসেবে পরিচিত কি? সঠিক উত্তর হবে কি, অপশান ডি হবে সঠিক উত্তর, প্রজাতি। এর মধ্যে একই ধরনের জীব থাকে এবং টোটাল সংখ্যাটাকেই বলা হচ্ছে তোমার প্রজাতি, তাহলে সঠিক উত্তর হবে অপশান ডি। ওয়েবার হলো ড্যাশের একক, সঠিক উত্তর হবে কিন্তু বি, চৌম্বক প্রবাহ। কেন কি, চৌম্বক প্রবাহ মানে ম্যাগনেটিক ফ্লাক্স, চৌম্বক প্রবাহ মানে ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে তোমার এর ইংলিশ টার্মটা। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স, তাহলে ওয়েবার এর একক কি তোমার হলো হচ্ছে তোমার চৌম্বক প্রবাহ। তাহলে এটা যেটাকে ওয়েবার হচ্ছে তাহলে সংক্ষেপে এটাকে WB, বড়দের W ছোটদের B বলা হয়, ওয়েবার। নিম্নলিখিত কলাগুলোর মধ্যে কোনটিতে জীবন্ত কোষগুলো প্রসারিত হয় এবং অনিয়মিতভাবে প্রসারণ ঘটে? সঠিক উত্তর হবে কি, কোলেন কাইমা, অপশান ডি হবে সঠিক উত্তর। কেননা এই জীবন্ত কোষে কোলেন কাইমার মধ্যে থাকে, আর স্ক্লেরেন কাইমা কি, স্ক্লেরেন কাইমা কিন্তু এটা ডেড সেল দ্বারা হচ্ছে তোমার স্ক্লেরেন কাইমা, তাহলে এটা তো হবে না, কেন এখানে জীবন্ত কোষ যেহেতু বলেছে, তাহলে সঠিক উত্তর হয়ে যাবে কোলেন কাইমা, অপশান ডি। একটি অবতল লেন্সের ফোকাল দৈর্ঘ্য হচ্ছে 15 সেন্টিমিটার, তাহলে এফ এর মান কত আছে 15 সেন্টিমিটার। বস্তুটিকে লেন্স থেকে
30 সেমিতে স্থাপন করা হলে চিত্রের দূরত্ব কত? তাহলে এটা তোমার যেটা দেওয়া আছে সেটা হচ্ছে বস্তুর দূরত্ব মানে ইউ হচ্ছে 30 সেন্টিমিটার। তাহলে এখানে বের করতে হবে তোমার চিত্রের দূরত্ব কত। তাহলে আমরা জানি যে ফর্মুলা অনুযায়ী, লেন্সের ফর্মুলা অনুযায়ী কি, যে 1/v ইকুয়াল টু 1/f প্লাস 1/u। তাহলে এখানে ভিটা বের করে দাও, যে চিত্রের দূরত্বটা আমরা তাহলে পেয়ে যাবো 1/f। এফের মান কত হবে 1/, দেখো এখানে যে এফটা অবশ্যই ঋণাত্মক হবে, কেন যেহেতু অবতল লেন্স আছে, তাহলে এখানে -15 হয়ে যাবে, -15। আচ্ছা, এখানে প্লাস, আর বস্তুর দূরত্ব সবসময় বস্তু যেখানে আমি রাখবো অলওয়েজ নেগেটিভ, এই জন্য ইউটাও কিন্তু নেগেটিভ হয়ে যাবে, এফটাও কিন্তু তোমার নেগেটিভ হয়ে যাবে, দুটোই কিন্তু নেগেটিভ। তাহলে এখানে বসিয়ে দাও, তাহলে +1/-30, এটা ক্যালকুলেট করলে কত আসছে দেখো, 30টা নিচের লসগু নিয়ে নিলাম 30, তাহলে উপরে আসছে -2 আর -1, তাহলে কত হলো উপরে -3/30, কারোটি করো 1/10, তার মানে হচ্ছে -1/10, এটা হচ্ছে 1/v এর মান। তাহলে শুধু ভি কত হবে, সে -10, সঠিক অ্যান্সার হবে অপশান বি। 75 এবং 12 এর মধ্য সীমা থেকে 13 বিয়োগ করলে প্রাপ্ত স্বাভাবিক সংখ্যাটা কত হবে? তাহলে মধ্য সীমাটি মানে কি হয়, √ab বলেছিলাম, তাহলে √ab, তাহলে এ বলতে এখানে 75 আর বি মানে কত তোমার হচ্ছে 12, তাহলে 75 × 12 করলে 75 × 10 করলে 750, 750 আর 150 মানে তোমার 900, তাহলে √900 মানে তোমার হচ্ছে 30। তাহলে মধ্য সীমা পেলাম হচ্ছে 30, তার থেকে 13 বিয়োগ করতে বলেছি, তাহলে 30-এর থেকে 13 বাদ দিলে অপশান সি হবে সঠিক অ্যান্সার 17। সমতল ভূমিতে দাঁড়ানো একটি মিনারের ছায়া 40 মিটার বেশি লম্বা, এরকম তো একটা সমগ্র ত্রিভুজ, কিছু বোঝানো না বোঝা একটা ত্রিভুজ, একটা সমগ্র ত্রিভুজ, যেটা লম্বা কত, ছায়া হচ্ছে 40 মিটার বেশি লম্বা হয় যখন সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি থেকে 30 ডিগ্রি হয়ে যায়। তাহলে প্রথমে ছিল 45, তারপর যেটা দূরে সরে গেল, তাহলে এইটা তখন অ্যাঙ্গেলটা কত হলো 30 ডিগ্রি দূরে সরে গেল। তাহলে এইটুকু বলেছে তোমার এখান থেকে এইটুকু বলেছে তোমার হচ্ছে 40 মিটার বেশি হয়ে গেল। তাহলে বলছে মিনারের উচ্চতা কত, তো মিনারের উচ্চতাকে তুমি ধরে না, ধরো এক্স, তাহলে উপরটুকু যদি এক্স হয় তাহলে এখান থেকে এইটুকু এক্স হয়ে যাবে, কেন, এখানে 45 ডিগ্রি, কারণ tan 45 বা cot 45 তুমি যাই বলো, যে লম্ব এবং ভূমি সেম হয়ে যায়, তাহলে এখানে এক্স হলে এইটুকু তোমার এক্স, তাহলে টোটালটা কত হলো, টোটালটা হলো x + 40। আচ্ছা, এখানে যেহেতু 30 ডিগ্রি, তাহলে 30 ডিগ্রি আমরা কি জানি, যে 30, 60 এবং 90 এর রেশিও কত হয় 1√3 আর হচ্ছে 2, তাহলে এই টোটালটা তাহলে 60 ডিগ্রি, 60 ডিগ্রির সামনে আছে কত, x + 40, তাহলে এখানে এই 60-র সামনে আছে কত, x + 40, তাহলে এই 30-এর সামনে কত হবে, x + 40 বাই হচ্ছে তোমার 30-এর সামনে x + 40 বাই হচ্ছে √3 চলে আসবে, তাহলে এইটার মান পেলাম কত, x + 40 বাই √3, তাহলে এই দুটোই সমান হয়ে যাবে, x = x + 40 বাই √3। ক্যালকুলেট করে দেখো, x√3 - x = 40 চলে আসছে, x কমন নিয়ে নাও, তাহলে √3 - 1 = 40, তাহলে x এর মান কত পাবো, 40 বাই √3 - 1, এটা। তাহলে এটা কর্নিশন করে দাও, তাহলে কত পাচ্ছি, 20√3 + 1, তাহলে অপশান সঠিক উত্তর হবে কি, অপশান সি হবে সঠিক। নরম লোহা যদি সলিনয়েডের মজ্জা হিসেবে ব্যবহৃত হয় তখন এটাকে কি বলা হয়? এর সঠিক উত্তর হবে কি, তড়িৎ চুম্বক, অপশান এ হবে সঠিক। একটা নরম লোহা, ধরো এই একটা লোহা রয়েছে, এই লোহাটাকে যদি একটা একটা তার দিয়ে যদি পেঁচিয়ে এর মধ্যে তড়িৎ চালনা করা হয়, ধরো এর মধ্যে কারেন্ট পাঠানো হচ্ছে আই, তাহলে এখানে যেটা এই যে জিনিসটা তৈরি হলো এটাকে আমরা সলিনয়েড বলবো এবং এটাকে বলবো হচ্ছে ইলেকট্রোম্যাগনেট বা তড়িৎ চুম্বক। এই ছিল আজকে রেলওয়ে এলপির লাস্ট মিনিট সাজেশনের কিছু সংক্ষিপ্ত ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ, বাই।